বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন প্রাক্তন কূটনীতিক এবং বাংলাদেশের হয়ে বিভিন্ন দেশে রাশিয়া সহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন অ্যাম্বাসাডার কামরুল হাসান এবং আমার ডানে রয়েছেন শিক্ষক সাংবাদিক এবং যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষক আসিফ বিন আলী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাম্বাসাডার কামরুল হাসান, আপনার কাছ থেকে একটু বুঝতে চাইব যে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে দিল্লি যাবেন ভারতের আমন্ত্রণে। এর মধ্যে আবার ব্রিক্স সম্মেলনেও আমন্ত্রণ পেয়েছেন তিনি। তো সেগুলো নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বা পতিত প্রধানমন্ত্রী তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, সেটা নিয়ে সম্পর্কের একটা শীতলতা আরও বেড়েছে। বাংলাদেশের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে, সেটাও হয়তো কারো ভাষায় খুবই বিপ্লবী স্টেটমেন্ট, কারো ভাষায় সেটাও জটিলতা তৈরি করছে। বাট আমরা দেখলাম যে ভারতীয় হাই কমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরই পরিস্থিতিটা কিছুটা ইতিবাচক ধারায় যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। এরপরেই তিনি দিল্লিতে গেছেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন দীনেশ ত্রিবেদী। তো সব মিলিয়ে কী মনে হচ্ছে, কী হওয়া উচিত, কী হওয়া উচিত নয়? আমার মনে আমি ব্রিক্স দিয়ে শুরু করি। ব্রিক্সে আসলে আমাদের প্রধানমন্ত্রীকে যে দাওয়াতটা করা হয়েছে, এটা আমার কাছে কিছুটা ট্রিকি মনে হয়। ট্রিকি ইন দি সেন্স যে এর আগে আমাদের সরকার প্রধানকে যতবারই দাওয়াত করা হয়েছে সেটা হলো যে প্রধানমন্ত্রী হিসাবে। এবার তাকে দাওয়াত করা হয়েছে যে সেটা তো দ্বিপক্ষীয় সফরে, যেগুলো আমি ব্রিক্সের ব্যাপারে বলছি। তো আপনার আপনি তো আগে ব্রিক্স ডিল করেছেন, সোফার আই রিমেম্বার। তো তখন দেখা গেছে যে ব্রিক্স নিয়ে আসলে একটা হলো যে মানে ভারত উপমহাদেশের আর কোনো দেশকে ব্রিক্সে চাচ্ছে না, এবং সেই কারণেই কিনা আমি জানি না যে তারেক রহমান সাহেবকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত না করে আরও 10টা আঞ্চলিক সংগঠনের চেয়ারম্যানকে অথবা প্রেসিডেন্টকে যেভাবে দাওয়াত করেছে সেই ধরনের একটা ক্যাটাগরিতে ফেলে দাওয়াত করেছে। তো সেই কারণে আমার মনে হয় যে উনি যদি শেষ পর্যন্ত ব্রিক্সে না যান, সেটা বোধহয় মানে একটা ভালো কূটনৈতিক সিদ্ধান্ত হবে। আর দ্বিপাক্ষিক সম্পর্কে যে ব্যাপারটা, আসলে ভারতের সাথে আমাদের যে এই ধরনের বিষয়গুলি, মানে অনেকগুলি বিষয়, তো শুধু তো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা এটা না, আমাদের সীমান্ত ইস্যু আছে, আমাদের বাণিজ্যের ইস্যু আছে, আমাদের একাধিক ইস্যু, যে গঙ্গার পানি বন্টন নিয়ে আমাদের নতুন চুক্তি হওয়ার কথা, আমাদের তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হওয়ার কথা। তো সেই কারণে ব্রিক্সের মতো সম্মেলনে গিয়ে উনি হয়তো ঘণ্টাখানেক অথবা আধা ঘন্টার মতো হয়তো ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ পাবেন। এবং ভারতের দিক থেকেও যেটা আমরা আগে বিভিন্ন সময় দেখেছি যে ভারত সফরের ব্যাপারে আমাদের সরকারগুলিরই বেশি আগ্রহ ছিল, যে অ্যাজ ইফ যে ভারতের এক ধরনের রিকগনিশন না পেলে বোধহয় সরকারের আন্তর্জাতিক পরিমণ্ডলে তার কোনো অবস্থান তৈরি হবে না, এরকম একটা বোধহয় দৃষ্টিভঙ্গি কাজ করতো। কিন্তু এবার আমরা দেখছি যে শুরু থেকেই এই নতুন সরকারের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতের একটা আন্তরিক, অন্তত উপরে উপরে আমরা যেটা ফিল করেছি, তাদের একটা আগ্রহ ছিল। যেমন বেগম জিয়ার শোকসভায়, তারপরে আপনার নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে। তো সেই কারণে, এবং আরেকটি বড় জিনিস হলো যে তারা তাদের রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা বড় রকমের ব্যত্যয় ঘটিয়েছে। প্রথমবারের মতো তারা বাংলাদেশে, এবং খুব বেশি জায়গায় যে তারা এটা করেছে তাও না, লন্ডনে 2-1 বার তারা রাজনীতিবিদকে রাষ্ট্রদূত করে পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে কিনা জানি না, কানাডাতে আমার সময় নৌবাহিনী প্রধান ছিল, প্রাক্তন নৌবাহিনী প্রধান রাষ্ট্রদূত ছিল। তো রাজনীতিবিদকে পাঠানোর মধ্য দিয়ে হয়তো ভারত একটা মেসেজ দিতে চাচ্ছে যে বাংলাদেশ সম্পর্কিত তাদের যে এতদিনকার যে পররাষ্ট্রনীতি, অথবা তারা বাংলাদেশ ভারতের সম্পর্কটাকে এতদিন যেভাবে দেখত, সেখান থেকে তারা সরে আসতে যাচ্ছে। আমার মনে হয় যে এই ধরনের সফর আজ হোক কাল হোক এটা হতোই।
স্বাভাবিক, দুইটা রাষ্ট্র প্রতিবেশী। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবে, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবে, বায়োলেটারাল জায়গা থেকে এবং সিম্বলিক জায়গা থেকেও। আমি এটাকে খুব একটা প্রবলেম দেখি না। কিন্তু যে ইস্যুটা হয়েছে যে বাংলাদেশ এবং ভারতের উভয়ের ক্ষেত্রেই আসলে ডোমেস্টিক রাজনীতিতে একে অন্যকে ব্যবহার করার তীব্র প্রবণতা। ভারতের ক্ষেত্রে যদি আপনি দেখেন, ভারতের যে বিজেপিপন্থী রাজনীতি এবং সেইটার যে মিডিয়া ইকোসিস্টেম, সেইখানে কিন্তু বাংলাদেশ একটা কেস, এবং এই কেসটাকে পলিটিক্যালি ব্যবহার করা হয়। এবং আমরা এটার সর্বোচ্চ উদাহরণ দেখলাম পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়, এটার সর্বোচ্চ ব্যবহার হলো আসামের নির্বাচনের সময়। এবং আমরা দেখলাম যে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু খুব নেগেটিভভাবে মানে বাংলাদেশিদের সম্পর্কে কথাবার্তা বলা, তারপরে তাদের ডোমেস্টিক রাজনীতিতে বাংলাদেশিদেরকে মানে একটা থ্রেট হিসেবে ব্যবহার করা, এটা করেছেন। এমনকি কিছুদিন আগে যে ককরোচ আন্দোলনটা হলো দিল্লিতে, সেটা নিয়েও যখন মিডিয়া কথা বলেছে, তখনও কিন্তু বাংলাদেশকে নেগেটিভভাবে ব্যবহার করা হয়েছে। তো ভারতের ডোমেস্টিক রাজনীতিতে এই ব্যাপারটা রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের ডোমেস্টিক রাজনীতিতেও মানে ভারতকে যৌক্তিক অযৌক্তিকভাবে দেখানোও একটা প্রবণতা আছে, এবং এটা খুব জনপ্রিয় প্রবণতা। এবং এটা আমরা তো এবার ইলেকশনেই দেখলাম যে একটা বড় অংশ মানে রাজনীতি, তার যে ইলেকশনের মানে প্রচারণা, সেটা পুরো অংশটাই ছিল ভারত বিরোধী। তো সেটাও লক্ষণীয়। এখন কোন দেশের ফরেন পলিসি তো আসলে তার দেশের ডোমেস্টিক পলিসি থেকে সেপারেট না, এবং বিশেষ করে আমাদের মতন দেশগুলোতে ফরেন পলিসি এবং ডোমেস্টিক পলিসির মধ্যে যে একটা ফাইন লাইন থাকতে পারে, এই ব্যাপারটা না পাবলিক ডিসকাশনে খুব একটা থাকে না। তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তো ফলে যে সফরটা খুব সহজ স্বাভাবিক একটা হওয়ার কথা ছিল, সেইটা কিন্তু আর সহজ স্বাভাবিক না। কারণ আপনাকে দেখতে হবে যে যেহেতু প্রচণ্ড রকম অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাংলাদেশের রয়েছে, তো সেই প্রেক্ষিতে তারেক রহমানের যে কোনো সফর যে কোনো সময় তার যে পলিটিক্যাল পার্টি, তাকে চিন্তা করতে হবে যে সে বাংলাদেশে আসলে এটা কিভাবে ট্রিটেড হবে। কারণ আসলে দুইটা দেশের মধ্যে গত 2-2.5 বছরে মানে সম্পর্কের তিক্ততা এমন পর্যায়ে চলে গেছে যে সেইখানে খুব বেশি কিছু এক্সপেক্ট করা যায় তা কিন্তু না। তো কিন্তু আসিফ, সেটা আপনি কেন মনে করছেন? যেটা অ্যাম্বাসেডর কামরুল বলছিলেন যে বেগম জিয়া মারা যাবার পরে তারা প্রতিনিধি পাঠিয়েছে, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে পাঠিয়েছে, তারা একেবারে শুরুর দিকে ফর্মালি ইনভাইট করেছে, বিগ সেটটা তো অনেক পরে ইনভাইট করেছে। তো এটা প্রতীকী অর্থে থাকবে কেন? মানে বাংলাদেশ সরকারও প্রথম দিকে মনে হয়নি যে, মনে হয়েছে যে প্রবল সমালোচনার মধ্যে তারাও একটা নির্বাচিত সরকার সম্পর্কটা ফিক্স করতে চায়, কিন্তু পরে অবশ্য নানান চাপে, নানান পরিবেশ পরিস্থিতির কারণে ভারতের দিক থেকে ওই পুশিনের পরে নানান ঘটনা প্রবাহে শেখ হাসিনার ভূমিকা নিয়ে হয়তো সম্পর্কটা একটু দূরত্বটা আগের জায়গায় থেকে গেছে। দুটো ব্যাপার আমাদেরকে দেখতে হবে, একটা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক জায়গাতে, আর একটা হচ্ছে রাজনীতির জায়গাতে। যদি আপনি ডিপ্লোমেসির জায়গাতে দেখেন, তাহলে গত বিশেষ করে এই জাতীয় নির্বাচনের পরে দুই দেশের সরকারের পক্ষ থেকে অনেকগুলো পজিটিভ জেস্চার ছিল। মানে ভারতের তরফ থেকেও পজিটিভ জেস্চার ছিল, তারা একটা পলিটিক্যাল অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে, এটাকে একটা প্রায়োরিটাইজ করা বাংলাদেশ ইস্যুটাকে, ভিসার ইস্যুগুলোকে তারা ইলেকশনের পরে পুরোপুরি সমাধান হয়নি, বাট অনেকটা ওপেন করেছে। সো এগুলো পজিটিভ জেস্চার। বাংলাদেশ থেকেও কিন্তু অনেকগুলো পজিটিভ জেস্চার ছিল। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গেছে, স্টেট মিনিস্টার গেছেন, বাংলাদেশের বিডিআরের প্রধান উনি গেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা যিনি তিনি গেছেন। তো মানে দুইটা দিক থেকেই কিছু পজিটিভ জেস্চার ছিল। আবার ধরেন কিছু কিছু জায়গায় নেগেটিভ জেস্চারও ছিল, যেমন ডক্টর জাহিদ উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রীর, তার সাথে এয়ারপোর্টের যে ঘটনা ঘটেছে, এটা একটা নেতিবাচক এক্সাম্পল হিসেবে ধরা যায়। আবার অন্যদিকে ভারতের থেকে বিশেষ করে পুশিনের যে ঘটনাগুলো ঘটলো, সেটাও একটা নেগেটিভ বা নেতিবাচক জেস্চার হিসেবে দেখানো যায়। আমি আসলে ব্যাপারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেতে যাচ্ছি না জিল্লুর ভাই, যে ওকে মানে এটা একদম খারাপ, এটা একদম ভালো। মূল যে জায়গাটা, ডিপ্লোম্যাটিক জায়গাতে যদিও একটা সদিচ্ছা রয়েছে, কিন্তু পলিটিক্যাল জায়গাতে এই সদিচ্ছাটা কতটুকু আছে, এইটা হচ্ছে মূল আলাপ। কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক এখন শুধুমাত্র ডিপ্লোম্যাটিক সার্কেলের নিয়ন্ত্রণে নেই, এটা আর কোনো রেগুলার ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে নাই। এটা এখন চলে গেছে, সিদ্ধান্তের জায়গাটা হচ্ছে পলিটিশিয়ানের কাছে। কিন্তু সমস্যাটা হয়েছে যে পলিটিশিয়ানরা একজন আরেকজনের সাথে কথা বলবে না।
যতক্ষণ পর্যন্ত না এই পলিটিক্যাল লেভেলে এই সিচুয়েশনটা সমাধান হবে। আপনি মনে করছেন এখানে এজেন্ডাগুলো সেই অর্থে আলোচিত হবে না বা বরফ একটু গলতে শুরু করবে না? আমার মনে হয় যে মূল জায়গাটা সরকারের তরফ থেকে, বা আমি যদি মানে এভাবে বলি, অ্যাম্বাসাডার কামরুল হাসান পরে এখানে যোগ করবেন, ধরেন এই সফরটা যদি হয়, এখানে তো দ্বিপাক্ষিক আলোচনা হবে, দুই প্রধানমন্ত্রী আলোচনা করবেন, এবং প্রধানমন্ত্রী যদি ওই আমন্ত্রণটাও গ্রহণ করেন, ব্রিক্স সম্মেলনে যান, সেখানে এগুলো কিছুটা আলাপ তো আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য হলো আলাদা করবে এবং অন্যদের সঙ্গে আলোচনার সুযোগ হবে। এবং একই মাসে সেপ্টেম্বরে আবার জাতিসংঘে গিয়ে যদি সাইডলাইনে তো অনেক মিটিং হয়, সেখানেও যদি একটা আলোচনা করেন, তো অনেকগুলো সুযোগ তো খুব অল্প সময়ের মধ্যে থাকছে। আই এগ্রি জিলুর ভাই, বাট জিনিসটা একটু ব্যাখ্যা করি স্টেপ বাই স্টেপ। ধরেন বাংলাদেশ ভারতের মধ্যে এখন যে আমাদের অধিকার রিলেটেড যে ইস্যুটা, একটা হচ্ছে তিস্তা, একটা হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি, বর্ডার সিকিউরিটি, আরেকটা হচ্ছে আমাদের উপরে কিছু মানে বাণিজ্যগত কিছু নিষেধাজ্ঞা ভারত দিয়েছিল যেগুলো এখনো ওঠানো হয়নি, সেগুলোর একটা ব্যাপার রয়েছে, ভিসা পূর্ণ ওপেন করার একটা ব্যাপার রয়েছে। সো আমাদের দিক থেকে অনেকগুলো ইস্যু রয়েছে। আসলে যেটা হয়, যখন একটা দেশের প্রাইম মিনিস্টার আর একটা দেশের প্রাইম মিনিস্টার লেভেলে বসেন, তারা তো ব্যাকগ্রাউন্ডে এই ওয়ার্কগুলো হয়ে থাকে, তারা জাস্ট একটা সেরিমনি আকারে সাইন করেন। কিন্তু এই সেরিমনি আকারে সাইন করার জন্য যে পলিটিক্যাল উইল দরকার, সেটা বাংলাদেশেও নাই, সেটা এই মুহূর্তে ভারতেও ডিফিকাল্ট। এখন যদি ওই রকম একটা অবস্থায়, ধরেন চায়না নিয়ে বর্তমান সরকার যখন চায়না সফরটা করলো, মালয়েশিয়া সফরটা করলো, তখন যে প্রচারণাটা ছিল, যেটা হচ্ছে যে ওকে বিনিয়োগ, বাণিজ্য, শ্রম বাজার ওপেন করা, সহযোগিতা, মানে আপনি যদি শুধু দুইটা সফরের দিকে তাকান, চায়না এবং মালয়েশিয়ার সফরের আগে গভর্নমেন্টের মেসেজিংটা দেখেন, আর এখনকার সফরের আগে যদি গভর্নমেন্টের মেসেজিংটা দেখেন, আপনি পার্থক্যটা স্পষ্ট বুঝতে পারবেন। তো আমি সেই জায়গা থেকেই বলছি যে কথা বলাটা জরুরি, সফরটাও জরুরি, আলাপ চালানোটাও জরুরি। কারণ দুই পক্ষই, ভারতেও ওরাও যখন ওদের পলিটিক্যাল ক্যালকুলেশনটা করবে, আমাদের এখানকার সরকারও এদের পলিটিক্যাল ক্যালকুলেশনটা করবে, তারপরে তারা অবস্থা বুঝে পরবর্তীতে ধরেন মোর ইস্যুর দিকে যাবে, কিন্তু সফরটা হওয়াটা জরুরি। আমি ওনার সাথে অনেক ক্ষেত্রে একমত। প্রথম ব্যাপার হলো যে ভারতের সাথে আমাদের এত বেশি ইস্যু আছে, সেটার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, গ্রাউন্ড ওয়ার্ক দরকার, এত অল্প সময়ের মধ্যে এই ধরনের প্রস্তুতি নেওয়া সম্ভব না। যে গ্রাউন্ড ওয়ার্ক দরকার, গত 2 থেকে 2.5 বছর ধরে ভারতের সাথে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পরে ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের এক ধরনের বলা যায় যে একটা অপ্রত্যাশিত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেইখানে আমাদের সমস্যাগুলি সমাধান করব। এই সমাধানের আগে আমাদের রাজনৈতিক পর্যায়ে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাব যে আমরা দিজ আর আওয়ার ইস্যুস, উইল রিজলভ দোজ ইস্যুস। আমাদের ইস্যু তো অসংখ্য, এবং সেই ইস্যুগুলির জন্য আপনার বিস্তারিত ধরনের প্রস্তুতি দরকার। এখানে তো একটা মন্ত্রণালয় ইনভলভ নয়, এখানে জ্বালানি আছে, স্বরাষ্ট্র আছে, আপনার বাণিজ্য আছে, পররাষ্ট্র আছে, তারপর মিনিস্ট্রি অফ শিপিং আছে। হ্যাঁ, প্রত্যেকটা মন্ত্রণালয়েরই কিন্তু বড় ইস্যু আছে, এবং সেগুলির জন্য প্রচুর প্রস্তুতির দরকার। বাট এগুলো নিয়ে এক ধরনের হোমওয়ার্ক সবসময় করা থাকা উচিত। মানে ভারতের সঙ্গে তো এটা আমরা প্রতিনিয়ত এগুলো নিয়ে আলোচনা করছি। আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি একসময় মানে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে এবং এটা হতে পারে, তার জন্য তো আমি একসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক দক্ষিণ এশিয়া ছিলাম। তো আমার খেয়াল আছে যে তখন ভারত থেকে আসবেন অজিত পাজা, হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তৃণমূল থেকে উনি কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তো অজিত পাজার ভিজিট উপলক্ষে আমাদের যিনি মহাপরিচালক দক্ষিণ এশিয়া ছিলেন, তার রাষ্ট্রদূত হিসেবে চলে যাওয়ার কথা। শফি শামীম সাহেব তাকে 3 মাস বললেন যে এই সফর শেষ করে তুমি যাবা। ওই একটা প্রতিমন্ত্রী পর্যায়ের একটা সফরের জন্য আমাদেরকে যে পরিমাণ গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে আমাদের একটা অভিন্ন অবস্থান তৈরি করতে হয়েছে। আমি যেটা বলছিলাম যে ব্রিক্সেও যান, আবার যদি সেপ্টেম্বরে একই মাসে জাতিসংঘেও দেখা হয়, এটা কি এইটা মানে তুমি কেমন আছো, আমি কেমন আছি, এর বাইরে কিছু হবে না। ওকে, আমি এখানে একটু যোগ করব, মানে আমি এতটা নিরাশাবাদীও হব না স্যারের ক্ষেত্রে। আমার মনে হয় যে এই যে আলোচনাগুলো, এটা কন্টিনিউ হওয়াটা দরকার। কারণ ডিপ্লোমেসির জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আপনি যদি কথা না বলেন, শুধুমাত্র ধরেন
ভারত সরকার তার দেশের মিডিয়াতে বাংলাদেশ নিয়ে চিৎকার করছে, বাংলাদেশ সরকার এবং রাজনীতিবিদ বাংলাদেশের মিডিয়াতে চিৎকার করছে, সমস্যার কিন্তু কোনো সমাধান হবে না। সমস্যার সমাধানের মূল উপায়টাই হচ্ছে বসতে হবে। এবং আমার ধারণা যদি সামনেও যে কথাবার্তা জায়গাগুলো ঘটবে, সেটা মূল যে জায়গাটাতে কাজ করবে সেটা হচ্ছে ট্রাস্টের জায়গাটাতে। দেখেন জিল্লুর ভাই, এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে সব থেকে বড় ইস্যু কিন্তু শুধু হাসিনা কিংবা সীমান্ত না, সব থেকে বড় ইস্যু হচ্ছে অবিশ্বাস। বাংলাদেশ ভারতকে বিশ্বাস করতে পারে না, ভারত বাংলাদেশের উপরে আস্থা রাখতে পারে না। তাদের নিজস্ব কিছু যুক্তি রয়েছে, তারা বলতে পারে যে তোমাদের ফরেন পলিসি সাস্টেনেবল না যখন ভারত বাংলাদেশ সম্পর্ক আসে। বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে তুমি আমার ডোমেস্টিক পলিটিক্সে ইন্টারভিন করছো। তো এই যে ট্রাস্টের লেভেলটা কমে গেছে, হ্যাঁ, এখন এই ট্রাস্টের লেভেলটা আপনি মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আনবেন কেমন করে? সো প্রথম উদ্যোগটা হচ্ছে ট্রাস্ট নিয়ে, যে আচ্ছা ঠিক আছে, অনেকগুলো অভিযোগ আছে, অনেকগুলো ঝামেলা আছে, তাহলে একটা জায়গায় অন্তত আসা যাক যে লাইন অফ কমিউনিকেশনটা ওপেন হবে। সেকেন্ড, তখন গিয়ে আপনি তারপরে ইস্যুগুলো নিয়ে আলাপ করবেন। কারণ আপনি যদি ট্রাস্ট না করেন আপনার পার্টনারকে, কাউন্টার পার্টে, আপনি তো সেখানে আলোচনাই করতে পারবেন না। এবং এই ব্যাপারটাই কিন্তু ঘটেছে। যেমন গঙ্গা চুক্তির ব্যাপারটাই ধরেন, এই বছরের ডিসেম্বরে কিন্তু আমাদের গঙ্গা চুক্তি 12 তারিখে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ সরকারের এই গভর্নমেন্টের সব থেকে বড় প্রজেক্ট যেটা, সেটা হলো পদ্মা ব্যারেজ প্রজেক্ট, যেটা মূলত গঙ্গা ব্যারেজ প্রজেক্ট, বাট সামহাও যে কোনো কারণে হোক তার নাম তারা চেঞ্জ করে দিয়েছে পদ্মা ব্যারেজ প্রজেক্ট। এখন আপনি যদি শুধু এই প্রজেক্টটার চিন্তা করেন, এই প্রজেক্টের সাকসেসের সাথে কিন্তু গঙ্গা চুক্তি জড়িত। এখন আপনি ধরেন এত বড় পরিমাণ একটা টাকা ইনভেস্ট করছেন একটা প্রজেক্টে, আগামী 4 বছর ধরে এটা কাজ হবে, কিন্তু সেইটা সাফল্য ব্যর্থতার একটা বড় অংশ নির্ভর করবে আমরা আসলে এই গঙ্গা চুক্তিতে কি পরিমাণ পানি নিশ্চিত করতে পারলাম, বিশেষ করে খরার মৌসুমে কি পরিমাণ পানি নিশ্চিত করতে পারলাম। এখন এইটা নেগোসিয়েট না করে অন্য কোনো ওয়ে নেই, আপনি কি যুদ্ধ করবেন? মানে বাংলাদেশের যখন আমরা এই আলাপগুলো দেখি, হ্যাঁ, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আলটিমেটলি বাংলাদেশের মতন যখন রাষ্ট্রগুলো থাকে, হ্যাঁ, আমাদের আসলে আমেরিকার সাথে ফাইট করার কিছু নাই, চায়নার সাথে ফাইট করার কিছু নাই, ইন্ডিয়ার সাথেও ফাইট করার কিছু নাই। আমি পিওর যে হিসাবটা বুঝি, আমাদেরকে ট্রানজ্যাকশনাল হতে হবে। এখানে আবেগের কিচ্ছু নাই, এখানে মানে ইতিহাসেরও কিচ্ছু নাই, ট্রানজ্যাকশন। তুমি আমার কাছ থেকে কি নিবা, আমি তোমার কাছ থেকে কি পাবো, দ্যাটস ইট, লেটস হ্যাভ দ্যাট ডিল, ডান, মুভ অন। অ্যাম্বাসাডার, আমরা মিয়ানমার থেকে যে বার্তাটা পাওয়া গেছে, মিয়ানমার সরকার যে তারা বলেছে যে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হলে তারা বাংলাদেশ থেকে 3 লক্ষ রোহিঙ্গাকে ফেরত নিতে পারে। আপনি কি মনে করেন কতখানি এটা, এখানে আস্থা কতখানি রাখা যাবে এই কথার উপর? এর আগেও তো তারা আপনার বিভিন্ন সময় আমাদেরকে বলেছে যে তারা নিবে, আমরা করলাম, ডকুমেন্টেশন করলাম, তাদেরকে তালিকা দিলাম। তো ও দেখা গেল যে একটা লক্ষ্য সেখানে পাঠানো যাচ্ছিল না, অথবা তাদের দিক থেকে সেরকম কোনো উদ্যোগ ছিল না। এবং এটা অনেকটাই ছিল যে আপনার মানে আপনি যদি সাদামাটাভাবে দেখেন অথবা বুঝেন, সেটা হলো যে বলার জন্য বলা। তো প্রথম ব্যাপার হলো যে রোহিঙ্গাদের অবস্থানটা হলো এরকম যে তারা যে জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, দে ওয়ান্ট টু রিটার্ন ব্যাক টু দ্যাট পার্টিকুলার প্লেস। আর মিয়ানমারের পক্ষ থেকে যে জিনিসটা সবসময় বলা হচ্ছে যে তারা প্রথমে তাদেরকে নিয়ে মানে একটা এটাকে কি বলে, ডিটাচমেন্ট সেন্টার অথবা মানে ডিটেনশন সেন্টার যেটা আপনি বলেন, সেখানে তারা রাখবে। পরবর্তীতে তারা তাদেরকে কোনো একটা জায়গায় তারা সেটেল করাবে। এই জায়গাটা কিন্তু মিয়ানমারের কখনোই ক্লিয়ার করেনি। তো এবং আরেকটা বাস্তবতা হলো যে মানে মিয়ানমার সরকার যে এখন রোহিঙ্গাদেরকে নিতে চাচ্ছে, যে এলাকায় তাদেরকে নিয়ে যাওয়ার কথা বলছে, সেটা কি তার নিয়ন্ত্রণে আছে? রাখাইনের কিন্তু 2/3 এরিয়া কিন্তু ইয়েদের হাতে, বিদ্রোহীদের হাতে। শুধু শহরের কিছু কিছু শহর, সেটাই তো বলছে যে পরিবেশ পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হলে এটা হলো জাস্ট মানে সময় ক্ষেপণ করা। আর একটু হতে পারে যে মালয়েশিয়ার দিক থেকে একটা চাপ আছে। মালয়েশিয়া তো সে কিন্তু আমরা বলার আগেই কিন্তু এই জিনিসটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বললেন যে বাংলাদেশ থেকে তারা 3 লাখ নিবে এবং মালয়েশিয়া থেকে বোধহয় কিছু রোহিঙ্গাকে নিয়ে আসবে, কিন্তু কোথায় নিয়ে রাখবে সেই জিনিসটা কিন্তু তারা এখনো ক্লিয়ার করেনি। মিয়ানমারের যে পার্টিকুলার এই সমস্যার আদৌ কোনো সমাধান আছে কিনা?
সত্যি কথা বলতে কি, মিয়ানমারকে আমরা বুঝি না বাংলাদেশের কনটেক্সটে। হ্যাঁ, মিয়ানমার একটা যোদ্ধা দেশ, ওরা 55-56 বছর ধরে শুধু যুদ্ধই করতেছে। এবং একটা দেশ যখন ধরেন মানে 4 যুগ ধরে যুদ্ধ করে, আপনি তার সাথে ডিপ্লোমেসি করতে পারবেন না, কারণ সে হার্ড পাওয়ার এক্সারসাইজ করে এত বেশি অভ্যস্ত হয়ে গেছে যে সে আসলে আপনার সাথে ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টে খুব একটা যাবে না। এবং আমাদের ক্ষেত্রে তাই হয়েছে প্রতিবারই। আমরা আশা করছি ডিপ্লোম্যাটিক্যালি এটা সলভ হবে। মিয়ানমারের কাছে এগুলো হচ্ছে কৌশল। আপনি মানে সময় ক্ষেপণ কৌশল। আপনি যদি মানে চাণক্যের অর্থশাস্ত্রের কথা চিন্তা করেন এবং সেখানে যোদ্ধা জাতিগুলো যেভাবে ডিল করে, মিয়ানমার আসলে আমাদের সাথে সেভাবেই ডিল করছে। আমাদের জন্য এখন বিপদের যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হলো যে আমেরিকা অনেকটাই নিজেকে প্রত্যাহার করেছে রোহিঙ্গা ইস্যু থেকে, শুধুমাত্র ডোনেশনের জায়গাতে বেশি ইনভলভমেন্টটা আছে। অন্যদিকে এই ইস্যুটা অনেকটা চাইনিজ ইনফ্লুয়েন্সে চলে গেছে, এবং আমরা যদি চাইনিজদের সমর্থন না পাই মিয়ানমারে, তাহলে রোহিঙ্গা ইস্যু সমাধান করা খুব মুশকিল। অন্যদিকে আপনি যদি খেয়াল করে দেখেন যে পরিমাণ রোহিঙ্গা আমাদের টেরিটরির ভেতরে আটকে আছে, সেইখানে কিন্তু র্যাডিক্যালাইজেশন ঘটছে এবং এই তীব্রতা অনেক বেশি। আপনি যদি এমনি রিসেন্টলি জাতিসংঘের যে রিপোর্টটা আপনি দেখেন, সেখানেও আপনি দেখবেন যে বাংলাদেশের ব্যাপারে কিন্তু একটা সতর্কতার জায়গা তৈরি হচ্ছে যে এখানে আল কায়দা আইএসের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে নেটওয়ার্ক, তারা বাংলাদেশের ভেতরে অ্যাক্টিভ হচ্ছে। এবং এটা যদি আরও আপনি ডিপলি স্টাডি করেন, এবং গত কয়েকদিনে কিছু ঘটনা তো আমরা দেখলাম যে উদ্বেগ বাড়ছে। সো আরও ডিপলি যদি আপনি স্টাডি করেন, দেখবেন যে সেইটার সাথে কোনো না কোনোভাবে আমাদের ওই বর্ডারের অনিরাপত্তা জড়িত। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সেখানকার ইয়াবা বিজনেস, এবং এটার সাথে কিন্তু পলিটিশিয়ানরা জড়িত। লেটস বি ফ্র্যাঙ্ক অন দ্যাট। এটা আগের আওয়ামী লীগ গভর্নমেন্টের রাজনীতিবিদরাও জড়িত ছিল, এখনকার গভর্নমেন্টের রাজনীতিবিদরাও জড়িত থাকলেও অস্বাভাবিক মানে আশ্চর্য হওয়ার কিছু নাই। তো ওই যে ইয়াবা বিজনেসটা, কারণ যে কোনো কনফ্লিক্ট জোনে যে ঘটনাটা ঘটে সেখানে ড্রাগ কারেন্সি হয়ে যায়, সেখানে কিন্তু টাকা এটা কাজ করে না, ড্রাগ কাজ করে। এবং আপনি জাস্ট চিন্তা করেন, এত পরিমাণ মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত, লাইফে আলাদা করে তাদের কোনো জীবন নাই, সেখানে সীমান্ত অনিরাপদ, ড্রাগ আসা যাওয়া হচ্ছে, এবং সেইখান থেকে একটা মানি মেইনল্যান্ডে আমাদের দেশের ভেতরে আসছে। এইটা কিন্তু পুরোপুরি আমাদের সিকিউরিটি থ্রেট, মানে এইটা এক্সট্রিম লেভেলের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আমরা মিয়ানমার ইস্যুটাকে দেখার চেষ্টা করেছি হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেলে, এবং আমি এটাকে হোল হার্টেডলি সাপোর্ট করি যে অ্যাজ আ স্টেট, যদিও এটা আমাদের দায় না, কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি আছে মানুষের প্রতি। হ্যাঁ, ফরগেট অ্যাবাউট এনিথিং, এনি হিউম্যান বিং যার সাহায্যের দরকার, তার প্রতি আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে। কিন্তু তার মানেও আবার এই না যে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জায়গাটা দেখব না। এখন দেশের অভ্যন্তরে যদি টেরোরিজম বাড়ে, এবং যেটার অনেকগুলো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে ওই বর্ডার যদি এইভাবে অরক্ষিত থাকে এবং এটা নিয়ে যদি আমরা ভবিষ্যতে সমাধানের দিকে যেতে না পারি, এইটা তো আমাদের সিচুয়েশনটাকে খারাপ করবে। সো আমার ব্যাপারটা হচ্ছে যে মিয়ানমার আমাদের সাথে কৌশল করছে, চালাকি করছে, এবং এই ক্ষেত্রে আমাদেরও খুব একটা দোষ নাই। আমরা কি করতে পারি এখন বলেন? সেইখানে এখন যুদ্ধে যাব? কারণ আমাদের আর্মিও ওই অবস্থায় নাই যে মিয়ানমারে গিয়ে যুদ্ধ করবে। তো মানে আমরা এমন একটা বিপদে পড়ছি রোহিঙ্গা ইস্যুটা নিয়ে এবং মিয়ানমার নিয়ে, যে এইখানে আমরা ভালো মানুষ, বাট এইখানে আবার আমরা সাফারার। আমার মনে হয় যে এই ক্ষেত্রে ডোমেস্টিক জায়গা থেকে অ্যাট বেস্ট উই ক্যান ডু হচ্ছে গভর্নমেন্টকে সাপোর্ট করা। আপনি যেহেতু উগ্রপন্থার উত্থান নিয়ে কথা বলছেন, থ্রেটটাকে আপনি আসলে কোন পর্যায়ে দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য? একটা সহজ হিসাব বলি জিলুর ভাই, যখন আপনি একটা বোমা পান মেট্রো রেলের নিচে, বা যখন একটা প্রেসার কুকারের বোমা বিস্ফোরণ করা হয়, নিষ্ক্রিয় করা হয় সাভারে, তার মানে ওইটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। মানে ওইটা কিন্তু আর তখন লক্ষণ না, ওইটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। তার মানে এখন এই পর্যায়ে চলে গেছে। অনেকগুলো ঘটনা আপনি যদি তাকান ব্যাক টু ব্যাক, যেমন গতকালকেই বোধহয় সম্ভবত একটা আমি ছোট্ট খবর দেখছিলাম, আমি স্টিল মেমোরি থেকে বলছি, আই কুড বি রং অ্যাজ ওয়েল, একটা মহিলা মাদ্রাসা একটা ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং কয়েকজন ছোট ছোট বাচ্চা ছাত্রী আহত হয়েছে। এটা নিয়ে হয়তো আরও সামনে রিপোর্ট আসবে, জানি না কতটুকু এটা ইনভেস্টিগেশন হয়। তো এই লক্ষণগুলো কিন্তু এখন স্পষ্ট জিল্লুর ভাই। আমরা একটা জিনিস বুঝতে পারছি না যে আমরা কিন্তু আসলে স্টেবিলিটিতে এখনও যাই নাই, আমরা আপাত স্টেবিলিটিতে আছি। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন আগস্ট মাসের 5 তারিখ 2024 একটা অটোক্রেটিক গভর্নমেন্টের পতন ঘটলো, রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়লো, একটা অত্যন্ত দুর্বল
এবং ইনএফিশিয়েন্ট ইন্টেরিয়াম সরকার আসলো এবং তারা কোনো রকম চেষ্টা করলো, কিন্তু তারা একই সাথে মানে টেররিজমের ইস্যুটাকে রাষ্ট্রের নিরাপত্তার জায়গা থেকে না দেখে এটাকে রোম্যান্টিসিজমের জায়গা থেকে দেখলো। নির্বিচারে মানে জামিন দেওয়া হলো এবং তার মধ্যে দাগী আসামি ছিল, তার মধ্যে মানে অভিযুক্ত ব্যক্তিরা ছিল এবং এরা মেইন স্ট্রিম হলো। এরপরে যাই হোক ইন্টেরিয়াম সরকার ভালো মতনভাবে একটা নির্বাচন দিল, আমরা নির্বাচনে একটা ইলেক্টেড গভর্নমেন্ট পেলাম, ইলেক্টেড পার্লামেন্ট পেলাম, বাট অ্যাট দ্য সেম টাইম দেশের অন্যতম বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই ইস্যুটা কিন্তু থেকে গেল এবং এখন পর্যন্ত কিন্তু এটা একটা নিষিদ্ধ ইস্যু, এটার কোনো পলিটিক্যাল সলিউশন নাই। তার মানে হচ্ছে মানে দেশের সিকিউরিটির জন্য অলরেডি মেইন স্ট্রিম পলিটিক্যাল ঝামেলা তো আছেই। এখন ওই মেইন স্ট্রিম পলিটিক্যাল ঝামেলার পাশাপাশি যদি এখন এই ধরনের টেররিস্ট নেটওয়ার্ক কাজ করা শুরু করে, এইটা আমাদের জন্য একদম মানে নাভিশ্বাস ওঠার মতন অবস্থা হবে। আমি একটা পয়েন্ট বলে শেষ করবো জুলুর ভাই, এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা সোসাইটিতে র্যাডিক্যাল এলিমেন্ট থাকে, প্রত্যেকটা সোসাইটিতে। এটা ধরেন হিন্দু সোসাইটিতে আছে, মুসলিম সোসাইটিতে আছে, খ্রিশ্চান সোসাইটিতেও আছে। এবং আপনি যদি এদের সাথে বসে কথাবার্তা বলেন, আপনি দেখবেন যে এদের যে চিন্তা, এদের যে ইউটোপিয়ান ধারণা, এটা কোনো ইভেন এক্সট্রিম ধার্মিক গভর্নমেন্টও এগুলোকে ইনভলভ করতে পারবে না। ধরেন মালয়েশিয়ার আচে প্রদেশে, সেখানে তো এক ধরনের শরিয়া আইন আছে, এই এক্সট্রিমিস্টরা গিয়ে ওখানে পর্যন্ত বম্বিং করে, মানে যেখানে শরিয়া আইন আছে সেইখানেও তারা শরিয়া আইন চায়। মানে আপনি এদেরকে না নর্মাল লজিক্যাল সেন্সে বুঝতে পারবেন না। তো এই ধরনের এক্সট্রিমিস্ট এলিমেন্ট তারা সমাজে যদি মানে প্রান্তিক পর্যায়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি মেইন স্ট্রিমে চলে আসা শুরু করে তখন বিপদ। আপনি কিছুদিন আগে কয়েকটা সংবাদপত্র নিউজ করেছে, একদম ডিটেলস ইনভেস্টিগেটিভ নিউজ করেছে, কয়েকটা ঢাকা স্ট্রিম, তারপরে হচ্ছে এটা ডিসেন্ট এবং ওখানে দেখাচ্ছে যে আল কায়দার সাথে এবং আইএসের সাথে জড়িত এদের বই বাংলায় অনুবাদ হচ্ছে, যারা অনুবাদ করছেন তারা একটু ছদ্মনামে অনুবাদ করছেন এবং এই বইগুলো এখন বিভিন্ন জায়গায় একদম মানে অহরহ পাওয়া যাচ্ছে এবং কিছু নোন পাবলিকেশন হাউস এই বইগুলো প্রকাশ করছে। এইটা তো কোনো স্বাভাবিক চিত্র না জুলুর ভাই। এখন কেউ যদি বলে আচ্ছা তাহলে তো হচ্ছে চে গুয়েভারের বইও তো পাবলিশ হচ্ছে, তাহলে হচ্ছে যে মানে আয়মান আল জাওয়াহিরির বই পাবলিশ করার কি সমস্যা? এখন চে গুয়েভারা যে মারামারি করছে বা যেটা করছে সে তো তার দুনিয়াবি কাজের জন্য করছে, আপনি তো তার সাথে বসে নেগোশিয়েট করতে পারবেন। যে চিন্তা করে যে তাকে মেরে ফেলার হুকুম আসতেছে আননোন জায়গা থেকে, আকাশ থেকে, আপনি তো তার সাথে নেগোশিয়েট করারই জায়গা নেই। আমরা কি এটা একটু উল্টো হয়ে দেখতে পারি না? শিওর, প্লিজ। চেষ্টা করতে পারি, আপনি দেখাতে পারলে। সেটা হলো যে মানে একটা মানে পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে আরেকটা পরিস্থিতি ক্রিয়েট করার জন্য। স্যার এই পার্টিকুলার অন দ্যাট পয়েন্ট ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এটাও একটা অ্যাঙ্গেল হতে পারে এই ঘটনাটাকে দেখার জন্য, কিন্তু আমাদেরকে দেখতে হবে এভিডেন্স কি বলে। ধরেন যে কোনো সোসাইটিতে যখন এই ধরনের র্যাডিক্যাল এলিমেন্ট থাকে, মানে অন্য দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করতে পারে। এটা অলওয়েজ ইটস আ স্ট্যান্ডার্ড থিং যে যদি আপনার দেশে কিছু করতে হয় আপনার দেশের ভেতরকার র্যাডিক্যাল এলিমেন্টগুলোকে সাবোটেজের মাধ্যমে ব্যবহার করা হয়। আমার প্রশ্ন তাদের ব্যবহার করা নিয়ে না, আমার প্রশ্ন হচ্ছে তারা তো ব্যবহার করবে, এটা তো পলিসির অংশ। আমার প্রশ্ন হচ্ছে আপনি কি করছেন আপনার সিকিউরিটি রক্ষার জন্য? আমাদের কি আসলে এই নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেগুলির কথা আপনি হয়তো বলতে চাচ্ছেন তারা কি ফাংশনাল? ওয়েল, ইভেন এই প্রশ্নেও যদি চিন্তা করি স্যার, আমাদের আনফর্চুনেটলি যে জিনিসটা ঘটেছে 2001 থেকে 2014-15 পর্যন্ত আসলে বাংলাদেশে একটা অ্যান্টি টেররিজম স্ট্রাকচার তৈরি হয়েছিল, যে স্ট্রাকচারটা তৈরিতে হেল্প করেছিল আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, এবং এই স্ট্রাকচারটা খানিকটা বিএনপি গভর্নমেন্টের সময় হয়েছিল, খানিকটা আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় হয়েছিল, এবং আমাদের দেশে টেররিজম ইজ আ জেনুইন থ্রেট। সমস্যাটা হলো যে স্ট্রাকচার তৈরি করা হইলো একদম র্যাডিক্যাল এলিমেন্টকে ধরার জন্য, আনফর্চুনেটলি আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটাকে পাঠালো তার পলিটিক্যাল অ্যানিমি ধরার জন্য। তো যে পুলিশের বা যে র্যাবের ধরার কথা ছিল কেউ বোম বানাচ্ছে কিনা তাকে, সে গিয়ে ধরা শুরু করলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সো মানুষের ট্রাস্ট তার উপর থেকে চলে গেল। কিন্তু আমি এটা স্বীকার করেই বলতেছি স্যার, তার মানে তো এই না যে আপনি ইনস্টিটিউশনগুলোকে ভেঙে দিবেন, ইনস্টিটিউশনগুলোকে সংস্কার করেন, কিন্তু আপনি আপনার যে সিকিউরিটি অ্যাপারেটাসের ইনস্টিটিউশন রয়েছে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্য যেগুলো, আপনি তাকে আরও বেশি ট্রেনিং করান যাতে সে হিউম্যান রাইটসের প্রতি মোর কমিটেড হয়, আপনি তাকে আরও বেশি ট্রেনিং করান যাতে সে হিউম্যান রাইটস ভায়োলেট না করে, কিন্তু তাকে তো ধ্বংস করা যাবে না স্যার।
ইউ নিড দেম ফর ইউর স্টেট সিকিউরিটি। কারণ স্যার স্টেট কোনো নিরপেক্ষ কিছু না স্যার, লেটস অ্যাকসেপ্ট দিস থিং। আমাদের গোয়েন্দা সংস্থাগুলিকে যেভাবে পলিটিসাইজড করা হয়েছে, এগুলিকে রিস্ট্রাকচারিং করা ছাড়া আমার মনে হয় যে এই ধরনের সিচুয়েশন ট্যাকেল করার মতো বাস্তব অবস্থায় আমরা পৌঁছাবো না। সবার আগে দরকার হলো আমাদের নিরাপত্তা সংস্থাগুলিকে পুনর্গঠন করা, এবং বিশেষ করে যদি আপনি আমাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কথাই ধরেন, এখানে বিশেষ করে লোয়ার লেভেলে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে কমপ্লিটলি পলিটিক্যাল রিক্রুটমেন্ট। আপনি তাদেরকে দিয়ে কিভাবে অপারেট করাবেন? আপনি পুলিশের কথা বলেন, পুলিশ তো এখন পর্যন্ত আপনি কোনো পুলিশের কর্মকর্তার সাথে কথা বলেন, এখন পর্যন্ত কিন্তু তাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস ফিরে আসেনি। আমাদের পুলিশ কিন্তু বিশেষ করে তাদের যে ধরনের নেটওয়ার্ক, তাদের পক্ষে যে কোনো সমস্যাকে আইডেন্টিফাই করা, যে কোনো পরিবেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করার কাজে যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা এবং ধরার ক্ষেত্রে তাদের যথেষ্ট পরিমাণ সক্ষমতা আছে। কিন্তু তারা কিন্তু 5ই আগস্টের পরে পরবর্তী 2-3 মাস ধরে পুলিশ বাহিনীকে কেন্দ্র করে যে ধরনের অস্থিরতা অথবা পুলিশ বাহিনীকে যেভাবে চাপের মধ্যে রাখা হয় এবং পরবর্তীতে পুলিশ বাহিনীতে যে ধরনের পরিবর্তন হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে একটা স্টেবিলিটি না আসবে, আমাদের কিন্তু এই আপনার যে ইনসিডেন্টগুলির কথা বললেন, এগুলিকে কিন্তু নিয়ন্ত্রণে আনা এবং ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে আমাদের কি স্টেপ নিতে হবে, এগুলো আমরা কিচ্ছু করতে পারবো না। ফার্স্ট হলো আমাদের পুলিশকে সংগঠিত করা, নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেগুলি আছে সেগুলিকে সংগঠিত করা। হয়তো ডিজিএফআই তো একটা পর্যায়ে আছে, কিন্তু এনএসএর অবস্থা খুবই খারাপ। আমি ওনার সাথে একমত যে আমাদের মানে এই যে সিকিউরিটি অ্যাপারেটাসগুলো রয়েছে তাদের কনফিডেন্স এবং ট্রেনিং নিয়ে কাজ করতে হবে। তবে আরেকটু ব্যাপারটাকে যদি আরেকটু ক্রিটিক্যালি চিন্তা করি, 5 আগস্টের পরে যে সরকারটা আসলো এবং পরবর্তীতে যেটা কন্টিনিউ হলো, আমরা যে জিনিসটা দেখলাম যে মানে অনেক বেশি অধিকারের আলাপ হয়েছে, হিউম্যান রাইটসের আলাপ হয়েছে, আবার অনেক বেশি প্রতিশোধের ঘটনাও ঘটেছে। আমরা গত 2 বছরে আমি জানি না, আমরা সারাদিন পুলিশ নিয়ে কথা বলছি, আমরা কখনো পুলিশকে জিজ্ঞেস করেছি কিনা যে সে তার বাহিনী নিয়ে কি ভাবছে, পুলিশের ভেতরে কি আলাপটা চলছে, তাদের ওপরে যে ধরনের ভয়ের পরিবেশটা তৈরি হয়েছে। দেখেন এই সেদিন পর্যন্ত মানে অনেক কয়েকজন পুলিশ অফিসারের চাকরি চলে গেছে, এবং হয়তোবা সেগুলোর পিছনে যৌক্তিক কারণও ছিল। সমস্যাটা হয় কি, বাংলাদেশের যখনই পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, সে আসলে এই ইনস্টিটিউশনগুলোকে রাষ্ট্রের প্রতিষ্ঠান আকারে কাজে লাগায় না, সে অফিসারদেরকে রাষ্ট্রের অফিসার আকারে কাজে লাগায় না, সে চিন্তা করে এগুলো হচ্ছে পার্টি ক্যাডার। এবং কিছু কিছু ক্ষেত্রে এই পুলিশ বা ব্যুরোক্রেসির মধ্যে কিছু ব্যক্তিবর্গ দেখে যে এটাতে বেনিফিট আছে, তখন তারা ওই পার্টি ক্যাডারই হতে চায়, পুলিশের পোশাক পরে কিংবা হচ্ছে আমলার কোট টাই পরে। কিন্তু সবাই তো একই রকম না, সেখানে তো কিছু মানুষ থাকে যারা প্রফেশনালি কাজ করে, এবং সেই কারণেই হয়তো বা পুরো সিস্টেমটা টিকে আছে। বাংলাদেশটা অ্যাজ এ স্টেট টিকে আছে, এটা যদি আমি একদম ধ্বংসতার হয়ে যায় না, তাহলে ওই মানুষদের কথা কি আমি শুনবো না? পুলিশের যে অফিসারটা অনেস্টলি কাজ করার চেষ্টা করেছে কিন্তু রাজনৈতিক ইনফ্লুয়েন্সের জন্য করতে পারে নাই, ব্যুরোক্রেসির সেই অফিসারটা যে অনেস্টলি কাজ করার চেষ্টা করেছে কিন্তু সে রাজনৈতিক ইনফ্লুয়েন্সের জন্য শুনতে পারে নাই, তার কথাও তো শুনতে হবে। আমার এখন যে জিনিসটা হয়েছে জিডুর ভাই, সেটা হচ্ছে যে একদম পুরা ভিলেন বানায় ফেলা, পুলিশ অ্যাজ আ হোল ভিলেন, ধরেন গোয়েন্দা সংস্থা অ্যাজ আ হোল ভিলেন। এবং স্যার পলিটিক্যাল রিক্রুটমেন্টের যে কথাটা বললেন, আমি এটা মানি যে যখন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, এবং বিশেষ করে গত আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এটা অনেক বেশি হয়েছে এনএসআই এবং অন্যান্য নিয়ে গিয়ে। এখন কথা হচ্ছে যে আপনি এখন এদেরকে তো বের করে দিতে পারবেন না চাকরি থেকে, দে আর অলসো সিটিজেন অফ দিস কান্ট্রি। একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিতে বিলিভ করার জন্য আপনি তার চাকরির অধিকার নিতে পারেন না। তাহলে যেটা হবে যে এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আছে, সে তার লোকদেরকে চাকরি দিবে, বিএনপি সবার চাকরি নিয়ে নেবে। পরে বিএনপি গভর্নমেন্ট আসবে, সে তার লোকদেরকে চাকরি দিবে,
সবারটা নিয়ে নেবে। এই কারণেই তো একটা পাবলিক সার্ভিস রুলস প্রসিডিউসের কথা বলা হয়। এখানে যে ট্রেনিং এর দরকার তখন তাদেরকে। আমরা আমাদের পলিটিক্যাল কালচার নিয়ে আলোচনা করি, আমরা মব কালচার দেখলাম, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা দেখছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী ঘটলো সেটা দেখলাম, 15ই আগস্টে রাজশাহী থেকে যেটা ঘটলো সেটা দেখলাম। মানে এগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই পরিস্থিতিটাকে, যদি অভ্যুত্থানোত্তর পরিস্থিতি বিবেচনা করতে চাই? জিলুর ভাই, আমি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে ক্ষমতা ছাড়ার পরে যে ক্ষমতা ছাড়ছে তাকে বা তার কর্মীদেরকে জেলে যেতে হয় না, এবং এইটা অ্যাপ্লিকেবল সবার উপরে। এখন আপনার মনে হইতে পারে অন্যায় আপনি করলে তো জেলে তাহলে যাবে, কেন অন্যায় করলে তো জেলে যেতে না, হবে। এখানে একটা ব্যাপার আছে, মানে একটা হচ্ছে যে অপরাধ রেগুলার করলে, অন্যায়, হ্যাঁ। একটা হচ্ছে রেগুলার অন্যায়। ওই মানে দল করার কারণে যেন জেলে যেতে না হয় মানে আর কি। জিলুর ভাই, লেটস বি ক্লিয়ার, যে ক্রিমিনাল অফেন্স ইজ এ ক্রিমিনাল অফেন্স, সেটা আমি করি, আপনি করেন, আর কোনো প্রাইম মিনিস্টার করবেন। কিন্তু কথা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাসের জন্য যদি আপনি প্রসিকিউট করা শুরু করেন, তাইলে তো দেশে আর সিটিজেন থাকবে না, নাগরিক থাকবে না। রাজশাহী ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে আপনি যদি দেখেন, 15ই আগস্ট বাংলাদেশের ফাউন্ডিং প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেবের তার এবং তার পুরো পরিবার, 2 জন মেম্বার ছাড়া একটা ম্যাসেকার করা হয়েছে, হ্যাঁ। এবং তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল যে সে গণতন্ত্রকে বিতাড়িত করেছে, বাকশাল চালু করেছে, অ্যান্ড এভরিথিং, হুইচ ইজ ট্রু। আপনি যদি চিন্তা করেন তার 36 বছরের রাজনৈতিক জীবনে মোটামুটি 34 বছর বিতর্ক ফ্রি ছিল, মানে সে স্বাধীনতাতে লিড করেছে। 71-এর পরে এসেও তার যেমন অনেকগুলো পজিটিভ উদ্যোগ ছিল, যেমন রিকনসিলিয়েশনের চেষ্টা করা, ইনস্টিটিউশনগুলোকে ফেরত আনার চেষ্টা করা, আবার অনেকগুলো জায়গাতে তার লিমিটেশনও ছিল। তার মধ্যে একটা বড় লিমিটেশন হচ্ছে যে সে যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলো, সে সেই জায়গাটাতে গণতন্ত্রে না গিয়ে বাকশালের মতন একটা জিনিস চালু করলো। কিন্তু এর কোনোটাই একজন পলিটিশিয়ানের তার সপরিবারে তার হত্যাকে জাস্টিফাই করতে পারে কিনা। যদি এখন আপনি দেখেন ঢাকা শহরে এই মুহূর্তে একদল লোক এটাকে জাস্টিফাই করার জন্য উঠে পড়ে লেগেছে। জিয়াউর রহমানের কথা ধরেন, তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি ওয়ান অফ দ্য মানে প্রেসিডেন্ট বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলোতে কাজ করেছে, তাকেও মেরে ফেলা হয়েছে। আপনি আরেক দল পাবেন যে তার এই মেরে ফেলাটা জাস্টিফাই করে। তো আজকে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে ধরেন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানে একটা গরু জবাই করে সেলিব্রেট করা হচ্ছে, এটা কোন ধরনের রাজনৈতিক মানে দৈন্যতা? ধরেন ফর এক্সাম্পল একটা বলি, ধরেন মতিউর রহমান সাহেব, মতিউর রহমান নিজামী বা জামাতের যে নেতারা হচ্ছে যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত হয়ে ফাঁসিতে দণ্ডিত হয়েছেন এবং মারা গেছেন। আপনি কি তাদের মৃত্যু সেলিব্রেট করবেন? তার মৃত্যু তো সেলিব্রেট করা যাবে না, বিকজ তিনি জীবিত অবস্থায় তার যেটুকু অন্যায় করেছিল রাষ্ট্র তার শাস্তি দিয়েছে, এবং মৃত্যুর পরে হি হ্যাজ নাথিং টু ডু উইথ লিভিংস। এইটা মানে আমি দেখলাম যে খুব প্রভাবশালী একজন সাংবাদিক তিনি পোস্ট করেছেন যে আচ্ছা, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তো বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে, মিষ্টির দোকান খালি হয়ে গেছে। দেখেন, এইটা তো অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি মানে যেমন একজনের কথা আমি মনে করতে পারি যে রাজাকারের অভিযোগে অভিযুক্ত একজনের ফাঁসির পরেও সেম জিনিস হয়েছে। এখন 1 লক্ষ লোক যদি মিষ্টি কিনে, আমি কি এটা দিয়ে জাস্টিফাই করব যে এটা সবাই চিন্তা করছে কিনা? মানে মিষ্টি কেনা কি কোনো এক্সাম্পল যে এটা একটা প্যারামিটার যে ওর মৃত্যুতে মিষ্টি খেলো আর ওর মৃত্যুতে মিষ্টি খেলো না? তার মানে হচ্ছে যে বিকজ আমাদের এখানে তো এগুলো পলিটিক্যালি ডিসাইড হয়। আমি জিলুর ভাই সামারাইজ করবো খুব ছোট্ট একটা পয়েন্ট দিয়ে, যদি আমরা একটা সুস্থ বাংলাদেশ চাই, তাহলে প্রসিডিউরের কথা বলি, রুলসের কথা বলি, ডেমোক্রেসির কথা বলি, তাহলে এখানে পলিটিশিয়ানের জীবনের নিরাপত্তা থাকতে হবে, এবং যে কোনো ব্যক্তি, যে কোনো নাগরিকের তারও জীবনের নিরাপত্তা থাকতে হবে। এর বাইরে কোনো আলাপ হতে পারে না। 15 আগস্ট নিয়ে যখন কথা বললেন, তো আমার রাষ্ট্রদূত জীবনের প্রথম যে অস্বস্তিকর অভিজ্ঞতা, সেটা আমার সিঙ্গাপুরে হয়। সাধারণত আমরা পরিচয়পত্র পেশের পরে রাষ্ট্রপতির সাথে 15 মিনিট থেকে আধা ঘন্টার একটা সেশন থাকে। সেটা অধিকাংশ সময় দেখা যায় যে 1-to-1 হয় একটা সময়, পরে হয়তো দেখা গেলো যে কনসার্ন সেকশনের ডিরেক্টর জেনারেল যোগ দেন। তো সিঙ্গাপুরের প্রেসিডেন্ট আমার সাথে কথা শুরু করলেন এইভাবে যে তোমরা কেমন মানুষ, ইউ কিল্ড ইউর ফাদার। কোন ইয়ার? 2007। ইউ কিল্ড ইউর ফাদার। তো আমি প্রথম একটু হয়ে গেলাম যে ভদ্রলোক কি বলতে চাচ্ছে, উনি যে বঙ্গবন্ধুকে মিন করলেন এটা আমি ঠিক বুঝতে পারিনি।
তারপর আমাকে বললেন যে তোমরা তোমাদের ওয়ার হিরোকে মেরে ফেলছো। তো এই যে ধরেন পলিটিশিয়ানদেরকে তাদের ভুল থাকতে পারে, হ্যাঁ, বঙ্গবন্ধু মানে ৭৩-এর নির্বাচনে বিরোধী দল যেভাবে পার্লামেন্টে আসা উচিত ছিল তার দল সেই ধরনের একটা নির্বাচন হতে দেয়নি, হ্যাঁ, অথবা ৭৫-এ তিনি বাকশাল চালু করেছেন। তো এর জন্য যে তাকে মেরে ফেলতে হবে, আচ্ছা তাকে না হয় মেরে ফেলা, তার পরিবারের কী সমস্যা ছিল, তার পরিবারের সদস্যদেরকে কেন মারা হলো? না হয় বুঝলাম যে ওনার ছেলেদের সমস্যা ছিল, কিন্তু ওনার যে পুত্রবধূ বা শিশুপুত্র এবং শিশুপুত্র তাদের কী দোষ ছিল? এটা একটা ব্যাপার। এটা মানে মানে শুধু যে মানে বাংলাদেশের ভিতর না, বাংলাদেশের বাইরেও আমাদের অবস্থানকে খুব দুর্বল করেছে। সেটা হলো যে অ্যাজ এ রাষ্ট্র এবং অ্যাজ এ নেশন হিসেবে আমাদের যে প্রাইডের যে যে জায়গাগুলি ছিল সেগুলিকে সাংঘাতিক রকম ক্ষুণ্ণ করেছে। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের আজকের যে আপনি ইনস্টিটিউশন বিল্ডিংয়ের কথা বলছেন, বঙ্গবন্ধু যেই কাজগুলি করেননি সেই সমস্ত কাজগুলি কিন্তু সবই জিয়াউর রহমান সাহেবের আমলে হয়েছে। যেমন সিভিল সার্ভিস বলতে বাংলাদেশে কিছুই ছিল না। সিভিল সার্ভিস বাংলাদেশে প্রতিষ্ঠা করলেন জিয়াউর রহমান, এবং সেখানে উনি নিশ্চিত করার চেষ্টা করেছেন যে এটা হলো যে মানে মানে মেধাবীরা যাতে সিভিল সার্ভিসে আসে। আপনি আমাদের থিঙ্ক ট্যাঙ্কের কথাই ধরেন, বাংলাদেশের প্রথম অফিসিয়াল থিঙ্ক ট্যাঙ্ক হলো বীজ, যদিও যে লক্ষ্য নিয়ে জেনারেল জিয়া বীজ চালু করেছেন সে তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। এটা দাঁড় করানো হয় যে সরকার প্রধানকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়মিত রিসার্চের মাধ্যমে ফিড দেওয়া, যেটা তারা পরবর্তীতে তাদের এইভাবে আপনি যদি ধরেন প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিন্তু জিয়াউর রহমান তৈরি করেছেন, এবং সেই লোকটাকে আমরা মেরে ফেললাম। এবং সেই কিভাবে মারলাম সেটা তো আমরা সবাই প্রত্যক্ষ করি, এবং সেখানে দেখা গেল যে আমরা বিদেশি ষড়যন্ত্র বলে এটা চালায় হয়তো বলতে পারি, কিন্তু এটার সাথে তো আমাদের দেশীয় লোকরা যুক্ত ছিল। এইভাবে তারপর আরেকটা হলো যে রাজনীতিবিদদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, হ্যাঁ, সেই শ্রদ্ধার জায়গাটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পলিটিশিয়ানকে যদি আপনি রেসপেক্ট না করেন, এবং সেটার জন্য আমাদের পলিটিশিয়ানরা দায়ী। আপনি যে লোক সারা জীবন রাজনীতি করলো, আপনি পলিটিক্যাল ইনস্টিটিউশন দাঁড়াবে কীভাবে? আপনি যে লোক সারা জীবন রাজনীতি করলো, আপনি যখন পার্লামেন্টে নমিনেশনের সময় আসলো আপনি তাকে নমিনেশন দিলেন না, আপনি এমন একটা লোককে নমিনেশন দিলেন যে হয়তো পার্টি ফান্ডে হয়তো 10 কোটি টাকা অথবা 20 কোটি টাকা চাঁদা দিয়ে দিতে পারবে। তো এইভাবে তো মানে আপনার রাজনৈতিক সিস্টেম ডেভেলপ করে না। হ্যাঁ, তারপর হলো যে আপনার রাজনীতিবিদদের যে সততা, একজন রাজনীতিবিদকে দেখে মানুষ প্রভাবিত হবে অথবা অনুপ্রাণিত হবে, সেই যে অবস্থা তো নয়। আমি অন্তত ৭৯ পর্যন্ত আমি পার্লামেন্টের এমপিদেরকে দেখেছি, কলেজ শিক্ষক, হ্যাঁ, উকিল। সে আমি ৮৬-তে দেখলাম যে প্রথম ব্যবসায়ীরা, আমলারা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা পার্লামেন্টে চলে আসছেন। ৯০-তে ৯৬, এটা এখন প্রকট থেকে প্রকটতর আকার ধারণ করতেছে। কাজে আমাদের দেশে আমার মনে হয় যে ইনস্টিটিউশনাল বিল্ডিং যেমন দরকার, পাশাপাশি আপনার একটা রাজনৈতিক দল কিভাবে কাজ করবে, রাজনীতিবিদরা কিভাবে গুরুত্ব পাবে, এগুলিও কিন্তু আমার মনে হয় যে সমানভাবে আমাদের গুরুত্ব দিতে হবে। সো আমরা শেষের দিকে ক্লোজিং রিমার্কস, আসিফ। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ক্লোজিং রিমার্কটা দিই। মির্জা ফখরুল ইসলাম সাহেব প্রেসিডেন্ট হতে চলেছেন, এবং মোস্ট প্রবাবলি আওয়ামী লীগের সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন, মানে চুপ্পুর আগে যিনি ছিলেন, আব্দুল হামিদ সাহেব লাস্ট ওয়ান অফ দ্য মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা পলিটিশিয়ান যিনি ওই পদটাতে যান। তারপরে তো আমরা দেখলাম যে প্রেসিডেন্ট অফিসটাকে কীভাবে নষ্ট করা হলো, মানে পুরো। এবং ফাইনালি এই ভদ্রলোক যখন যাচ্ছেন রাষ্ট্রপতি হওয়াতে, আমরা আশা করি যে এই জিনিসগুলো এক্সাম্পল আকারে থাকবে, যে রাষ্ট্রের যে হার্ড পাওয়ারের জায়গাগুলো সেগুলো ক্লিন ইমেজের পলিটিশিয়ানদের হাতে থাকবে, এবং রাষ্ট্রটাকে ফাংশন করার জন্য, বিল্ড করার জন্য যেমন আমলা, অফিসার এবং ওনারা কাজ করবে, ঠিক তেমনিভাবে একটা ভালো কালচার তৈরি করার জন্য বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, চিন্তক যারা আছেন তারা কাজ করবেন। জিলুর ভাই, যে সমস্যাটা হয় যে আমরা শুধু মনে করি যে আমার পলিটিশিয়ান খারাপ, আসলে কি আমরা একটা সিচুয়েশনে বাস করি যেখানে আমার পলিটিশিয়ানও খারাপ, আমার সাংবাদিকও খারাপ, আমার শিক্ষকও খারাপ,
আবার হচ্ছে যে আমার ধরেন আর্মি অফিসারও খারাপ, আবার এখানে কিছু ভালো পলিটিশিয়ান আছে, কিছু ভালো শিক্ষক আছে, কিছু ভালো সাংবাদিক আছে, আবার কিছু ভালো অফিসারও আছে। সমস্যাটা হয় মন্দ যেগুলো তারা এত জলদি সিন্ডিকেট করে, এবং সিন্ডিকেট করার পরে ক্ষমতাকে এমনভাবে কুঙ্খিগত করে যে এদেরকে বের করার জন্য তখন মানুষকে রাস্তায় নামতে হয়, গণ অভ্যুত্থান করতে হয়। কিন্তু যদি নিয়মতান্ত্রিক রাজনীতি চলতো, তাহলে ধরেন এক মেয়াদে এক পলিটিশিয়ান প্রেসিডেন্ট হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, আর এক মেয়াদে আরেকজন পলিটিশিয়ান প্রেসিডেন্ট হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে। পুলিশকেও তার নির্বাচন রিগিংয়ের জন্য, আমলাকে তার নির্বাচন রিগিংয়ের জন্য, ডিসিকে তার নির্বাচন রিগিংয়ের জন্য চাকরি হারাতে হচ্ছে না। আমরা যদি এইভাবেই চিন্তা করি যে একবার ক্ষমতায় যাব, 2-3 বছর থাকবো, যত বেশি সম্ভব টাকা ইনকাম করে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর অথবা আমেরিকায় চলে যাব, তারপরে যে পালাইতে পারবে না সে তো জেলে চলে যাবে, এই যদি চিন্তা হয় তাহলে বাংলাদেশের জন্য শনি আছে। তবে যদি চিন্তাটা এরকমের হয় যে না, সবাই মিলেমিশে থাকবো, একটা সিভিলিটি থাকবে, নাগরিক চিন্তার জায়গা থাকবে, তাহলে হয়তো একটা হোপের জায়গা আছে। জি, আম্বাসাদর কামরুল হাসান, ছোট করে বলি, সেটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারি দল থেকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়নের মধ্য দিয়ে আমরা হয়তো একটু আশাবাদী হতে পারি যে বাংলাদেশে হয়তো সুস্থ ধারার রাজনীতি ফিরে আসবে। তিনি পেশাদার রাজনীতিবিদ, শিক্ষকতা করেছেন, এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একেবারে মাঠ পর্যায় থেকে উঠে আসা। তিনি স্থানীয় সরকার নির্বাচন করেছেন, স্থানীয় সরকার থেকে জাতীয় রাজনীতিতে উঠে এসেছেন, রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন, এবং বেগম জিয়ার অনুপস্থিতিতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে দীর্ঘ 17 বছর দলকে টেনে নিয়ে গেছেন। এবং তার বিরুদ্ধে কিন্তু অসততা অথবা দেশের প্রতি যেটাকে আমরা বলি যে ইভেন রাজনৈতিকভাবে মানে প্রতিপক্ষকে আমরা অনেক সময় বলি যে বিশ্বাসঘাতক, বেঈমান, হ্যাঁ, দেশদ্রোহী, এই ধরনের কথা কিন্তু তার বিরুদ্ধে কেউ বলেনি। তো এরকম একটা লোক আমাদের রাষ্ট্রপতি হতে যাচ্ছে, সেই থেকে আমার মনে হয় যে আমাদের দেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে, এই প্রত্যাশা আমরা করতে পারি। দর্শক, শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবের তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। বেশ আসবিন আলী এবং আম্বাসাদর কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা, যাওয়া উচিত কিনা, কেননা এই বিতর্কটা বাংলাদেশে আছে। মূল কথা হচ্ছে যে সম্পর্ক আছে, সম্পর্কে টানাপোড়েন আছে, এবং এই টানাপোড়েনটা কাটিয়ে উঠতে হবে, এবং সেটা কাটিয়ে উঠতে হলে কথাবার্তা বলবার কোনো বিকল্প নেই। এবং চাইলেই ভারতকে অস্বীকার করা যাবে না, অন্য অনেক দেশকে অস্বীকার করা যাবে, কারণ ভারত আমার প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী এবং বড় প্রতিবেশী। প্রায় সব পাশ দিয়ে ভারতের অস্তিত্ব আছে, তার সঙ্গে নানা রকমের লেনদেন আছে, দুপক্ষেরই স্বার্থ আছে, দুপক্ষের জন্য ঝামেলা তৈরি করতে পারে, আবার দুপক্ষের কাজে লাগতে পারে। এই বিবেচনা থেকে অতীতকে মাথায় রেখে, কিন্তু অতীতকেই প্রধান বিবেচ্য বিষয় না ধরে এই সম্পর্কটা কতটা উন্নত করা যায় সেই চেষ্টাটা হওয়া উচিত। এবং এক্ষেত্রে দুই পক্ষের মধ্যে যাতায়াত, সরকার প্রধানের পর্যায়ে সফর, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে মিয়ানমারের যে সরকারের থেকে যে বার্তাটা সর্বশেষ আসলো যে 3 লক্ষ রোহিঙ্গাকে তারা রাখাইনের পরিস্থিতি উন্নতি হলে নেবেন, এই আশ্বাসে নির্ভর করলে চলবে না, এই আশ্বাসের উপরে বসে থাকলে চলবে না। এটা এদেরকে আসলে ফেরত পাঠানো যাবে কিনা সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন, কখনোই যাবে কিনা। তবে চেষ্টাটা বাংলাদেশকে চালিয়ে যেতে হবে, এবং এর জন্য যত রকমের কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক ফোরামে বিষয়টাকে নিয়ে যাওয়া, সেই চেষ্টাটা বাংলাদেশের দিক থেকে থাকতে হবে। বাংলাদেশে উগ্রপন্থার উত্থান এবং এই উগ্র গোষ্ঠীকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন মহল করেছে, দেশের বাইরে থেকে করেছে, দেশের ভেতর থেকে করা হয়েছে, রাজনৈতিক স্বার্থে করা হয়েছে, এবং উগ্রপন্থার কথা রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে, সবটাই সত্যি। কিন্তু গত 2 বছরে এর পরিবেশটা, 2 বছর বলতে বিশেষত অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ভাবাদর্শের চাষবাস করা হয়েছে, এবং তার একটা কুফল বা সমস্যা এখন আমরা ধীরে ধীরে
উপলব্ধি করতে পারছি, দেখতে পাচ্ছি। এবং এটাকে যদি মোকাবেলা না করা যায়, সেটা শুধু সরকারের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্বের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। যেটাকে এখন থেকেই শক্ত হাতে মোকাবেলা করা দরকার এবং এই ভাবাদর্শকে সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে মোকাবেলার প্রস্তুতিও সাংগঠনিকভাবে এবং সার্বিকভাবে নেওয়া দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।